হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের যে ভিডিওটায় একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে যাচ্ছি। যে এই টপিক বা আর্টিকেলের টাইটেল হলো হোয়াট স্পার্কড দি ডিওডি অ্যানথ্রোপিক ক্ল্যাশ। তো এই রিলেটেড কিছু বেসিক প্রশ্ন আগে সবার আগে ক্ল্যারিফাই করে দিই, যেটা এই আর্টিকেলটা যে পড়তে হবে সেটা আপনারা অলরেডি জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের ভিডিওর মাধ্যম দিয়ে। সেই রিলেটেড আপনারা রাইস আইএস ওয়েবসাইটে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও কন্টেন্ট পেয়ে গেছিলেন। এবার কন্টেন্টটা পড়ার পরে আপনাদের মনে হয়েছে হিয়ার অ্যান্ড দেয়ার কিছু ডাউটস আছে, সেই ডাউটটা আপনার মনে হয়েছে যে ক্লিয়ার করা খুব দরকার। তো সেই ডাউটটা আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা ক্লিয়ার করব। তো সবার আগে যেই ডাউটটা হলো যে এটা তো একটা ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের, সেটা ইন্ডিয়ায় কোথায় কী কাজে লাগবে? তো সেখানটা অ্যান্সার করার আগে আগে দেখে নিই এটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে। তো এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু হেল্প করবে। কেন কি আমরা এভরি ইয়ার দেখি ইউপিএসসি মেন্সে কিন্তু ইমার্জিং টেকনোলজি আর তার রিলেটেড প্রবলেমস নিয়ে প্রশ্ন থাকেই পেপার 3তে, অ্যাজ ওয়েল অ্যাজ তার এথিক্যাল ইমপ্লিকেশন, যেখানটা এটা আমরা কভার করব, এটা জিএস 4এও কিন্তু এথিক্সের পার্টে আমরা দেখতে পারি। তো যেরকম প্রত্যেকবার আমরা কভার করি এই আর্টিকেল রিলেটেড আমাদের কিছুটা স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচার যে আর্টিকেলটা লেখাই হয় এই ফর্মেটে যাতে আমাদেরকে অ্যান্সার রাইটিংয়ে হেল্প হয়। ঠিক আমরা এইবারও সেই জিনিসটাই করেছি, যেখানটা আমরা সবাই প্রথমে কনটেক্সট দিয়েছি, ইন্ট্রোডাকশন যেটাকে আমরা বলি, একটা বেসিক ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তারপরে সেই কনফ্লিক্টের ব্যাপারে দিয়েছি, তার স্টেপ কী নেওয়া হয়েছে সেটা দিয়েছি, তারপরে তার ইমপ্লিকেশান আর স্পেসিফিক ইমপ্লিকেশন যেটা দরকার ছিল যে ইউএসের, তো এটা ইন্ডিয়ায় কোথায় হেল্প করবে, তো সেই ইমপ্লিকেশন স্পেসিফিক্যালি ইন্ডিয়ার আর তার ওয়ে ফরওয়ার্ড অ্যান্ড কনক্লুশন। তো দেখতে পাচ্ছেন একটা একটা অ্যান্সার স্ট্রাকচারে জিনিসটাকে করা। তো তো অ্যান্সারটা লেখার আগে চলুন সবার আগে সেই রিলেটেড একটা মডেল প্রশ্ন দেখে নিই আমরা। প্রশ্নটা বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ইনক্রিজিংলি বিকামিং আ ক্রিটিক্যাল কম্পোনেন্ট ইন মডার্ন মিলিটারি ক্যাপাবিলিটি. Examine the growing role of AI in defense system and discuss the strategic and ethical challenges associated with its militarization. 15 মার্কস জিএস পেপার 3, যেরকম বলছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কেন কি রিসেন্টলি আমরা এআই সামিট করেছি, সেই রিলেটেড ভিডিও আছে। তো তার জন্য এই ইমার্জিং টেকনোলজিস লাইক এআই, তার অ্যাপ্লিকেশান, এটাও কিন্তু এইবারের মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো আর্টিকেলটা তো এটা যেটা দেখেই নিয়েছেন, তো চলুন শুরু করা যাক কনটেক্সট দিয়ে, যে আসলে এই প্রবলেমটা এসকেলেট কেন হয়েছে বা এই আর্টিকেলটা আমরা কেন দেখছি। এই আর্টিকেলটা আমরা এর জন্য দেখছি যে রিসেন্টলি ইউনাইটেড স্টেটসের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আর একটা এআই কোম্পানি, যার নাম যে অ্যানথ্রোপিক, যার ডেভেলপার অফ ক্লড এআই, এআইটার নাম হলো ক্লড, আর সেই কোম্পানিটার নাম হলো অ্যানথ্রোপিক, তার সাথে কিছু প্রবলেমস অ্যারাইজ করেছে তাদের কিছু লজ নিয়ে, তাদের কিছু ইমপ্লিমেন্টেশন নিয়ে, আর তার এথিক্যাল ব্যাকগ্রাউন্ড বা এথিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে। যেখানটায় এই ডিফেন্স বা ইউনাইটেড স্টেটসের যে ডিফেন্স, তারা চাইছিল আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস অফ দি এআই। কেন কি আগে তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যেখানটার যেটা নাম ছিল হলো অ্যানথ্রোপিক এআই সিস্টেম ফর ডিফেন্স অ্যাপ্লিকেশন। কিন্তু পরের দিকে ডিউ টু সাম চেঞ্জেস তারা এটার আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস চাইছিল, যেটা এই কোম্পানি অ্যানথ্রোপিক কোম্পানি সেটাকে মানা করেছে। তো এই নিয়েই পুরো প্রবলেমটা অ্যারাইজ হয়েছে, আর পরের দিকে ওপেন এআই, যেটার নাম আমরা সবাই জানি, তারা স্টেপ ইন করে নতুন করে এগ্রিমেন্ট সাইন হয়েছে। আর এর জন্য অ্যানথ্রোপিক কি কিছু কনসিকুয়েন্সেস ফেস করেছে সেটাও আমরা পরের দিকে দেখব, সাপ্লাই চেনের যে কী কী প্রবলেম ফেস করেছে। তো এইটা হলো গিয়ে এই আর্টিকেলটার ব্যাকগ্রাউন্ড না কনটেক্সট, যে আর্টিকেলটা কেন ইম্পর্টেন্ট বা কি হয়েছে, আর্টিকেলটার ভালো আইডিয়া নেওয়ার জন্য আগের থেকে কনটেক্সটটা জেনে নেওয়া আমাদের খুব দরকার। তো এরপরে আমরা দেখি যে এই যে এআই যেটা বলছি ইনক্রিজিং রোল অফ এআই, এটা কেন হচ্ছে। তো এটার আমরা ডিমান্ড সাইডও দেখব, সাপ্লাই সাইডও দেখব। কেন কি কনটেক্সটটা তো এখনের, কিন্তু
এই রকমের যে ডিমান্ডটা হয়ে আসছে এআই, সেটা তো লং টার্ম। তো তার ডিমান্ড সাইডটাও দেখবো, তার সাপ্লাই সাইডটাও দেখবো। ডিমান্ড সাইডে দেখবো যে গ্রোয়িং ইম্পর্টেন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ডিফেন্স। ডিফেন্সে স্পেশালি মডার্ন মিলিটারি ক্যাপাবিলিটিসে স্ট্র্যাটেজিক অ্যাডভান্স, অপারেশনাল এফিসিয়েন্সি অ্যান্ড টেকনোলজিক্যাল সুপেরিয়রিটির জন্য এআই কিন্তু বারবার ইনক্লুড বা ইনকর্পোরেট হচ্ছে নতুন নতুন ডিফেন্স ইন্টেলিজেন্সের মধ্যে, মডার্ন ডিফেন্স ক্যাপাবিলিটিসগুলোকে বাড়ানোর জন্য। যেরকম সাইবার সিকিউরিটি অ্যান্ড সাইবার ওয়ারফেয়ার, মিলিটারি ইন্টেলিজেন্স অ্যানালিসিস, অটোনমাস অ্যান্ড সেমি অটোনমাস ওয়েপেন সিস্টেম। ড্রোন তার মধ্যে একটা, কেন কি ড্রোন নিয়ে কিন্তু ইউপিএসসি আগের বছরও প্রশ্ন জিজ্ঞেস করেছে মেন্সে। যেরকম বলছিলাম, ড্রোন অপারেশন অ্যান্ড ব্যাটেল গ্রাউন্ড লজিস্টিক অ্যান্ড প্রেডিক্টিভ অ্যানালিসিস ফর স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং। তো এআই এর যে ইনকর্পোরেশন ডিফেন্সে কিন্তু বাড়ছে বাড়ছে, বেড়েই যাচ্ছে এই সব কারণের জন্য। এবার তার সাপ্লাই সাইডটাও দেখি, যে সাপ্লাই সাইডটা কে ম্যানেজ করছে। ডিমান্ড তো আমরা দেখলাম, সাপ্লাই সাইডটা কে ম্যানেজ করছে। সাপ্লাই সাইডটা ম্যানেজ করার আগে আমরা এটাও জেনে নিই যে ইউএস, চায়না, রাশিয়া এরা কিন্তু নিজের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির মধ্যে এআই ডিপ্লয়মেন্ট কিন্তু ক্রমশই বাড়াচ্ছে, আবার ডিমান্ডটাকে স্ট্রেনথেন করছে। তো এই ডিমান্ডটাকে মিট করছে কে? তো আইডিয়ালি আগে ডিমান্ডটা কিন্তু গভর্নমেন্টই মিট করতো, কেন কি মিলিটারি বলতেই গভর্নমেন্ট এন্টারপ্রেনারশিপ। এবার গভর্নমেন্টই সেই জিনিসটাকে ডেভেলপ করতো, সেই ডিমান্ডগুলোকে মিট করতো। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে প্রাইভেট টেকনোলজিক্যাল ফার্মসরা সেখানটায় তাদের রোলটা বাড়ছে, তাদের ইনভলভমেন্ট বাড়ছে। যেরকম কোম্পানিজ লাইক অ্যানথ্রোপিক, যার কথা বলছিলাম, ওপেন এআই যে নতুন সাইন করেছে, আর গুগল, যারা কি ইজ বিকামিং সেন্ট্রাল ডেভেলপমেন্ট অফ কাটিং এজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউলস অ্যান্ড এআই প্ল্যাটফর্মসে। তো এখন নট অনলি গভর্নমেন্ট যারা সাপ্লাইটাকে মিট করছে, এখন প্রাইভেট সেক্টরও কিন্তু ইকুয়ালি এই সাপ্লাইটাকে মিট করছে। যাতে কি হচ্ছে, দিস দিস হ্যাজ লেড টু ইনক্রিজিং কোলাবোরেশন তো বাড়াচ্ছে বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট পার্টিস, কিন্তু তার সাথে কিন্তু টেনশনটাও বাড়াচ্ছে। কেন কি আজকের টপিকটা বা এডিটোরিয়ালটা কিন্তু এই টেনশন রিলেটেডই। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? আমরা কনটেক্সট দেখলাম, আমরা এটার ব্যাকগ্রাউন্ড দেখলাম ইন টার্মস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এরপরে আমরা স্পেসিফিক্যালি এডিটোরিয়াল যেরকম ক্লড এআইতে ঢুকেছে, আমরা ক্লড এআইকে টার্গেট করব। আসলে এটা কি? আমরা এর একটা সিনোপসিস নিয়ে নেবো, একটা জিস্ট আইডিয়া নিয়ে নেবো যে জিনিসটা কি। তো সবাই আগে যদি এর কি পিলার্সগুলো আমরা দেখি, সবাই আগে দেখি ক্লড এআই কি। যেরকম আগেও বলছিলাম, ক্লড এআই একটা এআই চ্যাটবট অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্স ক্রিয়েটেড বাই, কোম্পানির নাম হলো অ্যানথ্রোপিক। তার কি ক্যারেক্টারিস্টিক্স কি? এটা এলএলএম মডিউলে, তার মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপরে। তার সাথে ইট ক্যান অ্যাসিস্ট ইউজার ক্রিয়েটিং, এডিটিং অ্যান্ড অপটিমাইজিং সফটওয়্যার প্রোগ্রাম। তো আমি যদি একটা সাধারণ ভাষায় বলি, ডিফেন্সে তো নিজস্ব, ইউএস ডিফেন্সে তো নিজস্ব কোনো সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যারটাকে যদি না থেকে থাকে, সেই সফটওয়্যারটাকে ক্রিয়েট করবে ক্লড, এডিট করবে যদি থেকে থাকে, কিছু চেঞ্জেস করতে হয়, আর যদি চেঞ্জেস করার পরেও ওটাকে আরও স্পিড বাড়াতে হয়, সেটার অপটিমাইজেশনও করবে সেই প্রোগ্রামের মাধ্যম দিয়ে। তার সাথে তারা সাপোর্ট করতো টুল ক্রিয়েশন অ্যান্ড সফটওয়্যার ইন্টিগ্রেশন, যেরকম বলছি আপনাকে। আচ্ছা, তো আমরা বুঝলাম ক্লড এআই কি। এবার ক্লড কোড প্ল্যাটফর্ম এইটা কি? কেন কি আর্টিকেলে কিন্তু এইটার ব্যাপারেও লেখা আছে, তো এইটারও ক্ল্যারিফিকেশন খুব দরকার। তো ক্লড কোড প্ল্যাটফর্ম একটা স্পেশালাইজড ফিচার কল্ড ক্লড কোড, যেইটা কি অ্যাসিস্ট করবে আপনাকে কমপ্লেক্স কোডিং টাস্কে অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে। যত কঠিন কঠিন বা কমপ্লেক্স সিনারিওসে এই প্ল্যাটফর্মটা হেল্প করতো ইউএস ডিফেন্সকে। এর রেলেভেন্স কি এবার আসছে? আমরা তো এবার বুঝলাম যে ক্লড এআই কি, তার প্ল্যাটফর্মটা কি। এবার আমরা দেখি তার রেলেভেন্সটা কোথায়। পার্টিকুলারলি এতক্ষণ যে আমরা রেলেভেন্সটা এর আগেও যেটা পড়েছিলাম, সেটা হলো ওভারঅল রেলেভেন্স। এখানটায় আমরা পার্টিকুলার রেলেভেন্স দেখব এই ডিলের ভিত্তিতেই, যেখানটায় ক্লড এআই হ্যাজ অ্যাট্রাক্টেড কনসিডারেবল ইন্টারেস্ট ফ্রম ডিফেন্স এজেন্সি ডিউ টু পোটেন্সিয়াল টু সাপোর্ট হাই টেকনোলজি ডিফেন্স ডিপ্লয়মেন্ট। যেরকম অ্যাক্সেলারেটিং দি ডেভেলপমেন্ট অফ কমপ্লেক্স সফটওয়্যার সিস্টেম, যেরকম বলছিলাম সফটওয়্যার সিস্টেমগুলোকে, যেগুলো কমপ্লেক্স থেকে কমপ্লেক্স টাস্ক, সেটাও করছিল ইউজ ফর মিলিটারি টেকনোলজিস।
অ্যাসিস্টিং ইমপ্রুভমেন্টস ইন অ্যাডভান্স ডিফেন্স প্ল্যাটফর্ম অ্যান্ড স্ট্র্যাটেজিক টেকনোলজিস যদি থাকে সেটার মধ্যে অ্যাসিস্ট করে তার প্ল্যাটফর্মটাকে স্ট্র্যাটেজিক টেকনোলজিসগুলোকে এক জায়গায় নিয়ে আসা, আর যাতে এক জায়গায় নিয়ে আসলে তার কী হবে, রিডিউস ডিলে অ্যাসোসিয়েটেড উইথ সিকিউরিটি ক্লিয়ারেন্স। সবাই আগে সে একটা কমপ্লেক্স টাস্ক করছে, টাস্ক করার পরে ও কি করছে যে সবগুলো জিনিসগুলোকে একই প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসছে। তাতে তার সুবিধা কি হচ্ছে, যাতে ডিলে না হয় সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য। এতে কি হচ্ছিল যে মিলিটারি সফটওয়্যার ডেভেলপমেন্ট অকার উইদিন হাইলি ক্লাসিফাইড এনভায়রনমেন্ট। কারণ কি আমরা যে এই সব কথাবার্তা বলছি এগুলো কিন্তু আমাদের একটা আইডিয়াতে, এই যে এডিটোরিয়ালটা লেখা হয়েছে সেটা একটা কিন্তু আইডিয়াতে, আমরা কেউ জানি না যে পার্টিকুলারলি হোয়াট ওয়েন্ট রং, কিন্তু একটা আইডিয়া উইচ স্লোজ দি রিকোয়ারমেন্ট অফ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স। কেন কি এটা এত ক্লাসিফাইড, এটা একটা ওয়াটারপ্রুফ একটা চেম্বার, তো তার মধ্যে কাজও খুব আস্তে আস্তে হচ্ছে। তো এই কনটেক্সটে এই এআই কোডিং অ্যাসিস্ট্যান্টস লাইক ক্লড তারা সিগনিফিক্যান্টলি স্পিডটাকে বাড়িয়ে দেয়, টাইমটাকে কমিয়ে দেয়, আর এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডেভেলপার্সগুলোকে একটা জায়গায় ডিফেন্স সেন্সিটিভিটি সিস্টেমের আন্ডারে নিয়ে আসে। তো আমরা ক্লড এআই বা অ্যান্থ্রোপিকের এই যে সিস্টেমটা সেটার ব্যাপারেও আইডিয়া নিয়ে নিলাম। এবার আরেকটু ডিপ ডাইভ ইন করি এটাদের মধ্যে যে হোয়াট ওয়েন্ট রং, ডিসএগ্রিমেন্টটা কী ছিল বিটুইন অ্যান্থ্রোপিক অ্যান্ড ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। তো আগেও আমরা বলেছিলাম যে যে কনটেক্সট আমরা দেখছিলাম যে সামথিং ওয়েন্ট রং তাদের ইউজ নিয়ে, তো সেটাই আমরা এখন পার্টিকুলারলি পিন পয়েন্টেডলি দেখব। তো এই এগ্রিমেন্টটা আসলে এথিক্যাল রেস্ট্রিকশনের উপরে, যেখানটায় অ্যান্থ্রোপিক বলছে যে তার এআই যে ইউজ হবে, এআই সিস্টেমটা যে ইউজ হবে সেটার কিছু এথিক্যাল কোড থাকবে যেগুলোকে মানতে হবে, কিন্তু সেটা আবার অটোনমাস ওয়েপন সার্ভেলেন্স সিস্টেম, যেটা নতুন ডিফেন্স ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নতুন রুলস নিয়েছে জানুয়ারিতে, তার সাথে কনফ্লিক্টে আসছে। কি ইনিশিয়াল কোলাবোরেশন যেটা 2025-এ যেরকম বলছিলাম $200 মিলিয়ন, সেটা গভর্নমেন্টকে অ্যালাউ করছিল ইউজ ক্লড এআই থ্রু সিকিওর ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডেড বাই অ্যামাজন ওয়েব সার্ভিস। আমরা কিন্তু আরেকটা পার্টনারকে দেখলাম এখানটায়, আমরা ক্লডকে দেখলাম, আমরা ওপেন এআইকেও দেখলাম, আর তার সাথে আমরা অ্যামাজনকেও দেখলাম এখানটায়। তার মানে আবার সেটাকে সলিডিফাই হচ্ছে এই স্টেটমেন্টটাকে যে প্রাইভেট প্লেয়ার্সরা কিন্তু এই রকমের গভর্নমেন্ট রোলে কিন্তু বারবার তাদের ইম্পর্টেন্স বা প্রমিনেন্সটা কিন্তু বাড়ছে। কিন্তু পরের দিকে জানুয়ারিতেই এটা দেখা যাচ্ছে যে ডিফেন্স সেক্রেটারির একটা মেমোরেন্ডাম টাইটেল অ্যাক্সেলারেটিং আমেরিকাজ মিলিটারি এআই ডমিনেন্স, এই যে একটা মেমোরেন্ডাম সেটা কোথাও না কোথাও কনফ্লিক্টে চলে আসছে। কী কী কনফ্লিক্টে চলে আসছে, যেরকম রেস্ট্রিকশন অন ডেটা শেয়ারিং, যেটা আগে ক্লড এআই বলছিল যে আমরা সব ডেটা শেয়ার করবো না, কেন কি এথিক্যাল কারণের জন্য, সেখানটা একটা প্রবলেম আসছে। তারপরে টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন প্রসেস, সেখানটাও একটা প্রবলেম আসছে। তার সাথে ডিলে ইন কন্ট্রাক্টিং প্রসিডিয়ার্স অ্যান্ড বিউরোক্রেটিক হার্ডেলস, এই জায়গাগুলোয় সেইগুলোকে এক্সেলারেট করার জন্য এই মেমোরেন্ডামটা আনা হয়েছিল। এবার এইগুলোকে এক্সেলারেট করতে গিয়ে ক্লড এআই না অ্যান্থ্রোপিক বলছে যে তাদের এথিক্যাল নর্মস কোথাও একটা ভাইলেট হচ্ছে। তো অ্যান্থ্রোপিকের এআই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কী বলে, যেটার আন্ডারে এই জিনিসগুলো চলে, সেটা বলছে অ্যান্থ্রোপিক ফলোজ আ এথিক্যাল ফ্রেমওয়ার্ক নোন অ্যাজ এআই কনস্টিটিউশন, যেখানটায় সিস্টেমটা ডিসকারেজ করে এই সব জিনিসগুলোকে, যেটা নিয়ে এখন পরের দিকে মেমোরেন্ডামগুলো এসেছে, যে মাস সার্ভেলেন্স, তার মানে ডেটা শেয়ারিং, ফুল অটোনমাস ওয়েপন, তার মানে ডিলে যাতে না হয়, টেস্টিং সার্টিফিকেশন প্রসেসটা যাতে লেন্দি না হয়, তবে কী করতে হবে, ফুল অটোমেশন করে দিতে হবে জিনিসটাকে, হাই রিস্ক অফ ডিসিশন উইদাউট হিউম্যান ওভারসাইট, এই যে বিউরোক্রেটিক হার্ডেলসগুলোকে সরানোর জন্য যদি বিউরোক্রেসি সরে যায়, বিউরোক্রেটিক হিউম্যান মাইন্ড যদি সরে যায়, তবে হাই রিস্ক চলে আসবে, সেখানটায় হিউম্যান ওভারসাইট হবে না। তো সেখানটায় আবার একটা প্রবলেম এটা। তো ওদের যে এই যে কনস্টিটিউশনটা আসছে এআই কনস্টিটিউশন, সেটা নিয়ে কিন্তু তাদের এই প্রবলেমটা লেগেই আছে। তো এই নিয়ে তাদের সিইও কি বলছে, যে ইনসিস্টেড দ্যাট এগ্রিমেন্ট ইনক্লুড লিগাল সেফগার্ড প্রিভেন্টিং দি ইউজ অফ এআই ফর ডোমেস্টিক সার্ভেলেন্স অ্যান্ড ফুল অটোনমাস লিথাল ওয়েপন। তার মানে যে ডোমেস্টিক একটা
স্মলার প্রসপেক্টে যে এইটাকে ডোমেস্টিক সার্ভেলেন্সে ইউজ করা যাবে না। কেন কি আমরা রিসেন্টলি এরকম একটা কনটেক্সটও দেখেছি যে ইরানে যে 60 সেকেন্ডের উইন্ডোতে যে ইউএস আর ইসরায়েল মিলে যে অ্যাটাকটা করেছে, তাদের প্রেসিডেন্টকে যে নিউট্রালাইজ করেছে, তো সেটাও কিন্তু বলা হচ্ছে যে একরকমের এটাও বলা হচ্ছে যে এদের যে ইরানে যে সার্ভেলেন্স ক্যামেরাগুলো চলতো, সেখান থেকেই নাকি আস্তে আস্তে তারা ডেটাটাকে জানতে পেরে সেটাকে বুঝে তারা অ্যানালিসিস করে তারা বুঝতে পেরেছিল পিন পয়েন্ট লোকেশন কোথায় হবে। তো সেখানটায় দাঁড়িয়ে একটা ডোমেস্টিক সার্ভেলেন্স যদি হয়, সেটা একটা বড় পরের দিকে ইমপ্লিকেশনস আছে। আর তার সাথে যদি ফুল অটোনমাস হয়ে যায়, তবে তো হিউম্যান ওভারসাইট আবার হচ্ছে না। তবে কি হয়েছে, এইগুলো যখন হয়েছে তখন যে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স সে থ্রেট করেছে, যেরকম বলছিলাম যে এর জন্য কনসিকুয়েন্সেস কি ফেস করতে হচ্ছে অ্যানথ্রোপিককে। ওরা বলছে থ্রেট অফ সাপ্লাই চেন রিস্ক ইন্টিগ্রেশন, যেখানটায় বলছে যে ক্লাসিফাইড অ্যাজ সাপ্লাই চেন রিস্ক সাচ অ্যাজ ডেজিগনেশন কুড ডিসকারেজ গভর্নমেন্ট কন্ট্রাক্টস অ্যান্ড ডিফেন্স পার্টনার্স ইউজিং অ্যানথ্রোপিক ফর ফিউচার কোলাবোরেশন উইথ ডিফেন্স সেক্টর। তো এটা কিন্তু একটা ইনডাইরেক্ট থ্রেট, যেখানটায় বলা হচ্ছে যে অ্যানথ্রোপিক কোথাও একটা হার্ডল ক্রিয়েট করছে অফ ফর ইন বিটুইন ডেভেলপিং ডিফেন্স অফ ইউএস। তো এই যে চ্যালেঞ্জেসগুলোকে এসছে, এই চ্যালেঞ্জেসগুলোকে পরে যাতে এসকালেট না হয় তার জন্য ওপেন এআই এর এন্ট্রি হয়। ওপেন এআই কিছু নিজের প্রসপেক্টিভ নিয়ে আসে, যেটা কি ক্লড বা অ্যানথ্রোপিকের এআই কনস্টিটিউশনের সাথে ডিফারেন্স থাকে, কেন কি তারা সই করে তারপরের দিকে। তো ওপেন এআই নেগোশিয়েট করে পরে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সাথে। এগ্রিমেন্টে কী কী থাকে? লফুল এআই সিস্টেম ক্যান বি ইউজ, যেটা আগে মানা করে দিচ্ছিল তারা এখন বলছে ক্যান বি ইউজ ইন লফুল ডিফেন্স পারপাসেস। এআই ক্যানট ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল অটোনমাস ওয়েপেন ওয়েন রেগুলেশন রিকোয়ার হিউম্যান ওভারসাইট। এরা বলছে যে ওরা তো যাবে, কিন্তু পুরোপুরি না, মিনিমাল যাতে থাকে জিনিসটা। অ্যাট দি সেম টাইম ক্রিটিক্যাল ডিসিশন মাস্ট রিমেন আন্ডার হিউম্যান অথরিটি অ্যান্ড সুপারভিশন। আবার সেই কথা যেটা ক্লড এআই পরিষ্কার করে বলছিল যে না অ্যালাউ হবে না, সেখানটায় ওপেন এআই বলছে যে না হবে, বাট উইথ সাম রেস্ট্রিকশনস। তো সেকেন্ড পার্ট, অপারেশনাল সেফগার্ড কী কী থাকবে, এরকম করে হবে। এটা ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যম দিয়ে ডেটা শেয়ার হবে। হিউম্যান ইন লুপ ওভারসাইট মেকানিজম, হিউম্যানকে একটা রাখা হবে এই মেকানিজমের লুপের মধ্যে, যাতে তারা ওভারসাইট করতে পারে। আর তার সাথে কন্টিনিউড ফাংশন অফ ইন্টারনাল এআই সেফটি সিস্টেম। তো আমরা দুটো ফ্রেমওয়ার্ক দেখলাম যে এগ্রিমেন্টটা কী আর অপারেশনাল সেফগার্ডটা কী। এরপরে চলুন আমরা দেখি যে এর অ্যাপ্রোচটা কী করে আলাদা। যেরকম প্রথমেই আমি বলছিলাম যে অ্যানথ্রোপিক আর ওপেন এআই এর মধ্যে ডিফারেন্সটা কী দাঁড়াচ্ছে। অ্যানথ্রোপিক যেটা এক্সপ্লিসিটলি অ্যান্ড বাইন্ডিং রেস্ট্রিকশন ক্রিয়েট করছিল, সেটা ওপেন এআই একটু লিবারাল, ইভেন ইফ লস অর মিলিটারি পলিসিস চেঞ্জ ইন ফিউচার। যেখানটা অ্যানথ্রোপিক বলছিল যে 2025-এ যেই এগ্রিমেন্টে আমরা সই করেছি আর আমাদের যে এআই কনস্টিটিউশন আছে, আমরা সেটার উপরেই বাইন্ডিং থাকবো। ওপেন এআই বলছে না, ইন ফিউচারে যখন লস চেঞ্জ হবে, পলিসিস চেঞ্জ হবে, আমরা অ্যাকর্ডিংলি চেঞ্জ করবো তাকে নিজেদেরকে। তাতে কী হবে, আমরা কমপ্লায়েন্স করবো উইথ এক্সিস্টিং ল, আর তার সাথে রেগুলেশন অফ গভর্নিং মিলিটারি অপারেশনস। তো সিস্টেমটাও আমরা এবার দেখে নিলাম যে কি ডিফারেন্স কী ছিল, আর ওপেন এআই এসে কী করে জিনিসটাকে সলভ করলো। এরপরে যেটা মেজর, যেটা ইম্পর্টেন্ট পার্ট শুরু হচ্ছে, যে এই যে আমরা ব্যাকড্রপটা দেখলাম এই জিনিসটা, এটার ইমপ্লিকেশন কী। তো আমরা এখানটা আবার ইমপ্লিকেশন দুটো প্রসপেক্টিভে দেখব, একটা গ্লোবালি বা হলিস্টিক্যালি, আরেকটা ইমপ্লিকেশন স্পেশালি টু ইন্ডিয়া, যে এটার ইন্ডিয়ার উপরে কি ইমপ্লিকেশন, আমরা এখান থেকে কী শিক্ষা নিতে পারি বা কি আমাদের কি আইডিয়া হতে পারে। তো সবাই আগে ব্রডার ইমপ্লিকেশনে মিলিটারাইজেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানটায় জানি যে র্যাপিড এক্সপ্যানশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইনটু ডিফেন্স সিস্টেমে। এখান থেকে আমরা এটা বুঝতে পারি। অ্যাডভান্স এআই টুলস বারবার নিয়ে আসা হয়েছে অটোনোমাস ওয়ারফেয়ার আর অ্যালগোরিদম ডিসিশন মেকিংয়ের জন্য। তো ইন ফিউচারে আমরা যত ওয়ার দেখব, সবগুলো এআই ড্রিভেন হবে। তার সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি কোথাও একটা এথিক্যাল কনসার্নও রয়ে যাচ্ছে রিলেটিং টু এআই।
যেখানটায় একটা টেনশন বারবার অ্যারাইজ করছে কর্পোরেট এথিক্যাল কমিটমেন্টস অ্যান্ড স্টেট সিকিউরিটি প্রায়োরিটিস, কোনটাকে ছেড়ে কোনটাকে আগে দেব। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই টেকনোলজিক্যাল কোম্পানিজ আর ইনক্রিজিংলি রিকোয়ার্ড টু ব্যালেন্স কমার্শিয়াল অপরচুনিটিস। আজকে যদি ক্লড এআই যদি বা অ্যানথ্রোপিক যদি রাজি হয়ে যেত এটার জন্য, তবে তার কমার্শিয়াল অপরচুনিটি তো বাড়তো, কিন্তু তার সাথে কিন্তু তার এথিক্যাল অব্লিগেশনের সাথে সে কোথাও একটা কম্প্রোমাইজ করে ফেলতো। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যখন আমরা বলছি যে সাপ্লাই চেন রিস্ক হচ্ছে, তার একটা জিও পলিটিক্যাল প্রেশারও বাড়ছে, তার কোথাও না কোথাও বলা হচ্ছে ইন ফিউচার গভর্নমেন্ট কন্ট্রাক্টস তাদেরকে দেওয়া হবে না। অ্যান্ড থার্ড ইজ দি এক্সপ্যান্ডিং রোল অফ টেকনোলজিক্যাল কোম্পানিজ ইন ন্যাশনাল সিকিউরিটি। যেরকম বলছিলাম যে সাপ্লাই চেন সাইডটা আগে যেটা জানতাম যে গভর্নমেন্ট ড্রিভেন এই রেসপন্সিবিলিটিগুলো গভর্নমেন্টই নিত, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও প্রাইভেটে শিফট হচ্ছে, যেখানে প্রাইভেট ফার্মস আর প্লেইং ক্রুশিয়াল রোল। তারা কিন্তু আস্তে আস্তে ক্রুশিয়াল রোল প্লে করছে। কিন্তু তার সাথে কিছু আমরা ডেভেলপমেন্টের সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি, যে কর্পোরেট রেসপন্সিবিলিটি ইন ডিফেন্স অ্যাপ্লিকেশন, গভর্নমেন্ট রেগুলেশন অ্যান্ড ওভারসাইট। যখন গভর্নমেন্টই বলছে জিনিসটাকে করতে, তখন কি হবে? ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন এআই টেকনোলজি, ইউজ অফ এআই টেকনোলজি। অ্যান্ড ফোর্থ আমরা দেখব গ্লোবাল ডিবেট অন অটোনোমাস ওয়েপেন, যে বারবার বলছে যে হিউম্যানকে একটা মিনিমাল লুপে রাখতে হবে। তো সেটা কি ফিজিবল? দি ইউজ অফ এআই ওয়ারফেয়ার হ্যাজ intensified debates on lethal autonomous weapon system laws। এই যে লিথাল অটোনমাস ওয়েপেনগুলো যেগুলো নিজের থেকে নিজেই কাজ করবে, সেগুলো তো কোথাও না কোথাও একটা প্রশ্ন তুলে ধরছে। আবার তার সাথে একটা গ্লোবাল ল্যাক অফ গ্লোবাল নর্ম যে আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কারণ কি ক্লিয়ার গাইডলাইন্স কিন্তু কোথাও নেই। দো এআই সামিট যেটা গুরুগ্রামে হয়েছিল, সেখানটায় অনেক কিছু পজিটিভ বেরিয়ে এসছে, কিন্তু আবার সেটা একটা মেজর ড্রব্যাক এটাই ছিল যে সেটা কিন্তু বাইন্ডিং ছিল না অন কান্ট্রিজ। তার জন্য আবার সে একটা সেম প্রবলেম। আর মিনিংফুল হিউম্যান কন্ট্রোল ওভার লিথাল টেকনোলজি, এই জিনিসটা বাইন্ডিং করতে হবে। তো গ্লোবাল দেখে নিলাম, আমরা দেখি এটার ইমপ্লিকেশন অন ইন্ডিয়া কী আছে। তো সবাই থেকে প্রথম ইমপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি মডার্ন ডিফেন্স মডার্নাইজেশন। আমরা জানি যে রিসেন্টলি আমরা কিন্তু খুব করে পুশ করছি ডিফেন্স মডার্নাইজেশনের জন্য। সেখানটায় ডিআরডিও, যেটাকে আমরা জানি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রোগ্রামস লাইক ইনোভেশনস অফ ডিফেন্স এক্সেলেন্স আইডিএক্স যেটাকে আমরা বলি, তারাও কিন্তু এআই ইন্টিগ্রেশন করছে। কিন্তু আমাদেরকে এটা ওই আগের ইনস্ট্যান্স থেকে এটাকে শিখ নিতে হবে যে যাতে হিউম্যান ওভারসাইট অটোনোমাস সিস্টেমে যাতে থাকেই থাকে। আগে যেটা ইউএসএ যেই প্রবলেমটা হলো, সেই প্রবলেমটা যেন এরকম একটা এথিক্যাল প্রবলেম যাতে বা লিগ্যাল প্রবলেম যাতে এখানটায় রাইজ না করে। সেকেন্ড, আমাদের স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনোলজিক্যাল অটোনমি লাগবে। কেন কি কাল বাদে পরশু যদি কোনো এরকম প্রাইভেট কর্পোরেট প্লেয়ার্স যারা ফরেন বেসড, তারা যদি এই জিনিসটা বলে, তারা যদি সেই এগ্রিমেন্ট থেকে সরে যায়, ইন্ডিয়া কিন্তু একটা মেজর ব্যাকল্যাশ খাবে। তো সেখানটা দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়াস এআই মিশনকে স্ট্রং করা খুব দরকার। অ্যান্ড থার্ড, যেটাকে রেগুলেটরি অ্যান্ড ইকোনমিক প্রিপেয়ারনেস থাকা দরকার, যাতে এই রকমের ফ্রেমওয়ার্কগুলোকে ট্যাকেল করতে গেলে যাতে আমাদের কাছে আগের থেকেই সেই ফ্রেমওয়ার্ক থাকে। তার জন্য বডিজ লাইক নীতি আয়োগ, ডিপিডিপি অ্যাক্ট, ডেটা পার্সোনাল অ্যান্ড ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এই এআই রেগুলেট করার জন্য। তো সবাই শেষে আমরা যদি ওয়ে ফরওয়ার্ড দেখি, আমি আবার যদি আপনাদের জন্য সাম আপ করে দিই জিনিসটাকে, আমরা সবাই প্রথমে দেখলাম যে কনটেক্সট কেন এক্সকেলেট হলো, আমরা ব্যাকগ্রাউন্ড দেখলাম এআই এর, ডিমান্ডও দেখলাম, সাপ্লাই সাইডও দেখলাম। তারপরে আমরা দেখলাম যে ক্লড এআই এর টেকনোলজি বেসটা কী, তার প্ল্যাটফর্ম কী কী টেকনোলজিসগুলো। তারপরে টেনশনের ব্যাপারে আমরা আবার পড়লাম, সেই টেনশনটার থেকে রিলিজ কী করে হলো সেটা আমরা দেখলাম ওপেন এআই এর মাধ্যম দিয়ে। আর তারপরে আমরা দেখলাম এর ইমপ্লিকেশন অন গ্লোবাল অ্যান্ড অন ইন্ডিয়া এর থেকে কী শিক্ষা নিতে পারে। এখন আমরা একটা ব্যালেন্সড ওয়ে ফরওয়ার্ড ড্র করব। ব্যালেন্স ওয়ে ফরওয়ার্ডে আমরা কী দেব? প্রথমেই হলো এস্টাবলিশ ইন্টারন্যাশনাল ল ফর মিলিটারি এআই, যেটা নেই, যেই লটাকে নেই সেই লটাকে আগে ক্রিয়েট করা হোক ইউএনের আন্ডারে, ইউনাইটেড নেশনসের আন্ডারে।
সেটাকে যদি যখন ক্রিয়েট করা হয়ে যাবে সেটাকে যাতে আরও স্ট্রেংথেন করা হোক থ্রু গভর্নেন্স, যেটা এখন নেই সেটাকে সবাই প্রথমে আবার আমরা স্ট্রাকচারস ওয়াইজ যাব, যেটা নেই সবাই প্রথমে সেটাকে আমরা ক্রিয়েট করব, এস্টাবলিশ করব। ওয়ান্স ইট হ্যাজ গট এস্টাবলিশ আমরা সেটাকে স্ট্রেংথেন করব। কী করে স্ট্রেংথেন করব? ম্যান্ডেটরি করে দেবো, ম্যান্ডেটরি ওভারসাইট ইন হিউম্যান রিস্ক সিস্টেম, হাই রিস্ক সিস্টেমে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অডিট মেকানিজম নিয়ে আসবো, অ্যান্ড ট্রান্সপারেন্সি নিয়ে আসবো এআই ডিপ্লয়মেন্ট প্র্যাকটিসেসে। যখন স্ট্রেংথেন হয়ে যাবে তারপরে রেসপন্সিবল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে আসতে হবে। কারণ কি আস্তে আস্তে তো টেকনোলজিটাকে আস্তে আস্তে রিলিজ করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। যখন ডিসেন্ট্রালাইজেশন হবে তখন রেসপন্সিবল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লাগবে, যেটা শুড বি গাইডেড বাই এথিক্যাল প্রিন্সিপালস। কেন গাইডেড থাকবে? কেন কি আমরা অলরেডি স্ট্রেংথেন করেছি। লিগাল ক্ল্যারিটি, কেন কি আমরা প্রথমেই লিগাল ল এস্টাবলিশ করেছি, অ্যান্ড এফেক্টিভ ওভারসাইট, আবার গভর্নেন্সের আন্ডারে ওভারসাইট করতে পারবো। অ্যান্ড ফোর্থ অ্যান্ড দি লাস্ট পয়েন্ট, এটা যাতে একটা ব্যালেন্স থাকে ইনোভেশন অ্যান্ড সিকিউরিটির মধ্যে সাথে। তার মানে ইনোভেশন এআই করতে গিয়ে কোথাও যাতে আমরা সিকিউরিটিতে ল্যাক না করি, আর জিনিসটাকে ওভার সিকিউর করতে গিয়ে আমরা যাতে কোথাও ইনোভেশনে ল্যাক না করি। তো যাতে স্ট্রিক্ট সেফগার্ড থাকে এগেনস্ট মিস ইউজ ইন সার্ভেলেন্স অ্যান্ড অটোনমাস লিথাল ওয়েপেন অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যাতে প্রমোটও করি, এরকম পলিসিসও নিয়ে আসি যেটা ইনোভেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যাতে কন্টিনিউয়াস স্ট্রেংথেন করে। তো অ্যাট লাস্ট যদি আমাদেরকে একটা ব্যালেন্সড কনক্লুশন ড্র করতে হয় অ্যান্সারের শেষে, তো আমরা এটাই বলবো যে ডিসপিউট ইনভলভিং অ্যানথ্রোপিক অ্যান্ড ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যান্ড ফার্দার অ্যালং উইথ এগ্রিমেন্ট অ্যাচিভ বাই ওপেন এআই, সেটা কিন্তু বারবার একটা জিনিস পিন পয়েন্ট করে আন্ডারস্কোর করে বলে দিচ্ছে যে দেয়ার ইজ আ নিড ফর হিউম্যান ওভারসাইট, legal accountability, and international corporate cooperation to ensure AI strengthens national security while being used responsibly. সিকিউরিটিকে, ন্যাশনাল সিকিউরিটিকে তো স্ট্রেংথেন করতেই হবে আমাদেরকে এআই এর মাধ্যম দিয়ে, কিন্তু সেটা যাতে রেসপন্সিবল থাকে অ্যান্ড ইকুইটেবল থাকে। তো আজকের ভিডিও এটুকু পর্যন্তই। আপনারা যারা যারা বাংলাতে ইউপিএসসি দিতে ইচ্ছুক তারা আমাদের কিন্তু বেঙ্গলি কন্টেন্টও পড়তে পারেন। এই বেঙ্গলি কন্টেন্টটা কিন্তু ওয়েল রিসার্চড আর ইউপিএসসি টার্মিনোলজি ইউজ করেই বানানো, যেটা কি আপনাদেরকে গ্যারেন্টিড মার্কস ফেচ করবেই করবে, যাতে আপনাদের লার্নিং আর অ্যাবজর্পশনের মাঝখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার না থাকে। তো অ্যাট লাস্ট এই ভিডিওটা দেখার পরে এই মডেল, আশা করছি আপনারা এই মডেল কোশ্চেনটার অ্যান্সার নিশ্চয়ই লিখবেন, আর লিখে কিন্তু আমাদের রাইস আইএস ওয়েবসাইটে সাবমিট করবেন, আর তারা একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন। তো থ্যাংক ইউ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, যাতে আপনারা প্রিলিমস বাইট, কেন কি প্রিলিমস খুব সামনে আছে, আর ডিপ অ্যানালিসিস এইখানটারও ভিডিওসগুলো কন্টিনিউয়াসলি পেতে থাকেন। থ্যাংক ইউ।